This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শহর কলকাতার বুকে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং এক রহস্য মৃত্যুর ঘটনা। এক পরিবারের 3 মহিলার রহস্য মৃত্যু বাড়ির ভেতর, আর সেই পরিবারেরই বাকি 3 জন, 2 পুরুষ এবং আরেকজন নাবালক, তাদের গাড়ি দুর্ঘটনা, এই মুহূর্তে তারা হাসপাতালে রয়েছে। এই হচ্ছে নির্যাস। আপনাদের এবার একটু ডিটেল বলি। রাত 12:55 গাড়িতে কিশোরকে নিয়ে বেরিয়ে যান প্রসূন দে, প্রণয় দে। তীব্র গতিতে তারা গাড়ি ছোটান। 3:15 নাগাদ অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন, যে ছবি, তারা বাড়ি থেকে বেরিয়ে, আমরা যে কারণে বলতে বাধ্য হচ্ছি তীব্র গতিতে তারা গাড়ি ছোটান, তার কারণে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ি থেকে বেরিয়ে তীব্র গতিতে তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায় প্রসূন দে, প্রণয় দে সঙ্গে এক কিশোর। ট্যাংরা থেকে অভিষিক্তা মোড়ের দূরত্ব 6.4 কিলোমিটার, 6.5 কিলোমিটার আমরা ধরতে পারি। খুব বেশি হলে পৌঁছতে সময় লাগে 10 মিনিট। তাহলে বাকি 2.25 ঘন্টা কোথায় ছিলেন প্রণয়, প্রসূনরা? প্রশ্ন উঠছে। 12:54 তারা বেরোন। এই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। 12:54 যদি তারা বেরোন, সেখানে এতটা সময় লাগলো কেন ট্যাংরা থেকে অভিষিক্তা মোড় পর্যন্ত, মানে কালিকাপুর পর্যন্ত পৌঁছতে? তাহলে মাঝখানে তারা কোথায় ছিলেন, কোথাও গিয়েছিলেন কিনা, সেই বিষয়টা কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়। দেখুন গাড়িটা কি দ্রুততার সঙ্গে গাড়িটা বেরিয়ে গেল। অত্যন্ত দ্রুততার সঙ্গে গাড়িটা শুধু বেরিয়ে গেল না, গাড়িটা আবারও দেখুন সেই ছবি। অত্যন্ত দ্রুততার সঙ্গে গাড়ি গ্যারেজ থেকে বেরোচ্ছে। আপনারা একটু ভালো করে ছবিটা আপনারা দেখুন। ক্লোজ সার্কিট ক্যামেরা সেই ফুটেজ, গ্যারেজ বন্ধ করা হলো। আরও একটু ভালো করে দেখুন। এই গাড়িটি দুর্ঘটনা ঘটে অভিষিক্তা মোড়ের কাছে একটি পিলারে ধাক্কা মেরে, এবং এই গাড়িতে ছিলেন প্রসূন দে, প্রণয় দে এবং তাদের পরিবারের এক কিশোর সদস্য, যারা 3 জনই এই মুহূর্তে শহর কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। আরও একবার সেই ছবিটা আপনারা দেখুন। ছবি দেখে আপনারা বুঝতেই পারছেন 12:52 থেকে 55 এই সময়টা তারা বেরিয়েছিলেন, কিন্তু তার প্রায় 2-2.5 ঘন্টা পর দুর্ঘটনাটি ঘটে। তাহলে মাঝের সময়, তার কারণ অভিষিক্তা মোড়, ট্যাংরা থেকে অভিষিক্তা মোড় পর্যন্ত দূরত্ব 6.5 কিলোমিটার। খুব বেশি হলে 17 মিনিট লাগে পৌঁছতে, এবং ভোর রাতে সেই সময়টা আরও কমে আসার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে তাদের এতটা বেড়ে গেল কেন? তাহলে মাঝখানে কোথাও তারা গিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। আমার সহকর্মী সুশোভনের কাছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুশোভন, এখনো পর্যন্ত আর কি এই ঘটনায় জানতে পারা গিয়েছে মূলত এই 3 জনের সম্বন্ধে? সুশোভন, দেখো, 3 জনের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা শুরু হয়েছে, এবং যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর, যে তারা বলছেন যে একেবারে তারা যে বলা যায় যে এই যে ঘুমের ওষুধের বিষয়টা তারা সামনে এনেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কি ঘটনা ঘটেছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। আর তুমি যে কথা বললে, আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, এই হলো একেবারে বাড়ি। স্বাভাবিকভাবেই যে এই যে সামনের গেট, এই গেট থেকে যদি কেউ বেরিয়ে যায়, এবং আমার ক্যামেরা পার্সন পিকুকে একবার বলবো এই রাস্তাটা একবার দেখানোর জন্য, যে এই যে রাস্তা তোমাকে দেখানোর চেষ্টা করছি, এই রাস্তার কিন্তু বিভিন্ন দিকে সিসি ক্যামেরা রয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু এই যে সিসি ক্যামেরার ফুটেজ, এই সিসি ক্যামেরার ফুটেজগুলো কিন্তু তোমায় দেখানোর চেষ্টা করছি। দেখো, রাস্তার আমি একেবারে এন্ড পজিশানে, অর্থাৎ মেন রাস্তা যেই জায়গাটা, সেই জায়গাটা আমার ক্যামেরা পার্সন চিত্র সাংবাদিক পিকুকে একবার বলবো যে দেখানোর জন্য। এই জায়গাটায় কিন্তু তারা একেবারে গাড়িটা এলো। এবার তারপর এখান থেকে কোন দিকে গেল সেইটা জানার জন্যই কিন্তু এই যে আমি রাস্তার একেবারে মোড়ে দাঁড়িয়ে রয়েছি, এই জানার জন্য কিন্তু এই দিকের এবং এই দিকের, অর্থাৎ 2 দিকেরই কিন্তু রাস্তা সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। কেন? তুমি যে কথা বলছিলে যে এই যে সময়, অর্থাৎ যে সময়টা কিন্তু একটা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় কোথায় ছিল, কোথায় ঘুরেছিল,
সেটাই কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ যে এই রাস্তা বর্তমানে জনবহুল হলেও এটা কিন্তু রাতের দিকে তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা। স্বাভাবিকভাবে যদি এই রাস্তা দিয়ে কেউ যায় তাহলে কিন্তু রাস্তার মোড়ে যে ট্রাফিক সিগন্যাল রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, সেখানে পাওয়া যাবে, সেই ফুটেজ পাওয়া যাবে। যদি ভেবে নি গাড়ি এদিকে যায়, একদম ফুটেজ পাওয়া যাবে, তাহলে সেই ফুটেজ অর্থাৎ প্রত্যেকটি ট্রাফিক সিগন্যাল ধরে ধরে কিন্তু একেবারে ঘটনাস্থল যেটা রুবি মোড় সেইখানে যদি পৌঁছায় তাহলে কোথায় কোথায় সেই গাড়ি গেল, কার কার সঙ্গে দেখা করলো। বেশ সুশোভন, আমি বুঝতে পেরেছি তোমার কথার নির্যাস, আমি এই মুহূর্তে বুঝতে পেরেছি। আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে এভাবে ওরকম একটা ন্যারো লেন দিয়ে গাড়ি বের করতে অতটা দ্রুততার সঙ্গে কোন তাড়ায় তারা বার করেছিলেন সে প্রশ্নটা এক্ষেত্রে উঠছে, কারণ আমরা যেভাবে গাড়িটা হুশ করে বেরিয়ে যেতে দেখলাম। দেখো নিঃসন্দেহে প্রশ্ন উঠছে, এবং যারা একেবারে মনোবিদ তারা যেটা মূলত এই মুহূর্তে মনে করেন যে কোনো ব্যক্তির যদি কোনো কারণে তাড়াহুড়ো থাকে বা কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি দ্রুত পালাবো বা কোনো ব্যক্তি মনে করেন যে আমাকে কোনো কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তার বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন ঘটে। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ যে পরিবর্তন ঘটেছে সেটা কিন্তু এই ফুটেজে কিন্তু নিশ্চিত। বেশ, আমি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব, তার আগে তোমার কাছে আরো একবার জানতে চাইবো যে এই যে প্রসূন এবং প্রণয় অনেকেই জানতে চাইছেন তাদের ইনকাম সোর্স কি ছিল, একটু বলবে? দেখো ইনকাম সোর্স বলতে তাদের একটি কারখানা ছিল, যেই কারখানা হলো যে একেবারে চামড়ার গ্লাভস তৈরি হতো। আচ্ছা। কিন্তু তাদের যে একেবারে বাবা প্রায় 4-5 বছর আগে মারা যান, তারপরে কিন্তু দু ভাইয়ের মালিকানা চলে আসে, এবং যেখানে 2020 সাল থেকে 2023 সাল অবধি কিন্তু তাদের ব্যবসা কিন্তু আগের মতন না হলেও ভালো ছিল। এবং কোভিড যখন চলে আসে বা করোনা যখন আসে তখন কিন্তু ব্যবসায় কিছুটা মন্দা চলে। আর এই যে পুজো গেল, এই পুজোর পর কিন্তু ব্যবসায় কিন্তু মন্দা আরো বেশি হয়। স্বাভাবিকভাবে এই যে বিষয়টা কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে, সেই জন্য কিন্তু তাদের যে ট্রানজাকশন যে কারখানার যে একেবারে যে রেজিস্টার বুক, বুঝতে পেরেছি ব্যবসায়িক কারণে তাদের কিছুটা হতাশা হতে পারে। বেশ বেশ, সেই বিষয়গুলো তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে ওমপ্রকাশ সিং আমার সঙ্গে রয়েছেন, মনোরোগ বিশেষজ্ঞ, আমি তার সঙ্গে কথা বলবো। ওমপ্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই টিভি 9 বাংলায়। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ঘটনা অনেকগুলো বিষয়ের সামনে নিয়ে আসছে। এক, এই ধরনের পারিবারিক বিষয়, প্রথমত রহস্য মৃত্যু, এটা বলতে কোনো দ্বিধা নেই। দ্বিতীয়ত, এখনো পর্যন্ত যা যা ইনপুটস পাওয়া গিয়েছে, আপনার কি মনে হয় এর পেছনে মানসিক কোনো কারণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? না, যদি এটা আত্মহত্যা হয় নিশ্চিতভাবে মানসিক অবসাদ একটা কারণ, কিন্তু যখন দেখা যায় যে একাধিক লোক আত্মহত্যা করেন একসঙ্গে, তাকে বলি আমরা সুসাইড প্যাক্ট। তো জেনারেলি একটা ফ্যামিলিতে হয়, সাধারণতভাবে 3 থেকে 4 জন ম্যাক্সিমাম এটা করেন। তখন সামাজিক কারণ থাকতে পারে, তাদের আর্থিক কারণ থাকতে পারে, যেখানে সব পুরো পরিবার তাহলে ঠিক করে যে সমস্যা থেকে মুক্তি পেতে গেলে মরে যাওয়া ভালো, সেরকম একটা ঘটনা ঘটে। আর আমাদের দেশে বাকি দেশে যেরকম আত্মহত্যা হচ্ছে সবসময় 90% কারণ হচ্ছে সাইকিয়াট্রিক রোগ, কিন্তু আমাদের দেশে সবসময় সাইকিয়াট্রিক রোগ কারণ নয়। মোর দ্যান 50% আত্মহত্যা আমাদের সামাজিক আর্থিক কারণে হয়। আমাদের যে রিপোর্টগুলোও আছে সেখানে হচ্ছে আর্থিক কারণে হতে পারে, রিলেশনশিপের কারণে হতে পারে। বললেন ওমপ্রকাশ বাবু, আমি একটু বিস্তারিতভাবে জানতে চাই। আমরা সাধারণ সেক্ষেত্রে এটা তো একটা সুইসাইড প্যাক্ট বলছেন, কিন্তু আমি আরো স্পেসিফিক্যালি আপনার কাছে জিজ্ঞেস করি, এই সুইসাইড প্যাকে এ পরিবারের এক নাবালিকা আর একজন নাবালক রয়েছে, মানে বাচ্চারাও রয়েছে, সেক্ষেত্রে তাদের সঙ্গে কিভাবে ট্রিট করা হয়? না, তাদেরকেও যদি বোঝানো হয়, আমি তো এটা বলতে পারবো না কি ঘটনা হয়েছে। এর আগেও যে ঘটনাগুলো হয়েছে, বাড়ির লোক তার নাবালকদের সঙ্গে চণ্ডীগড়ে একটা ঘটনা হয়েছিল, 4 জন সুসাইড প্যাক্ট করেছিলেন। কিন্তু আবার যদি বেশি লোক ইনভলভড হয় তখন আমরা মাস সুসাইড বলি। সেখানে একটা অন্য ধরনের রিলিজিয়াস বা অন্য কোনো বিলিফের প্রশ্নটাও চলে আসে, পলিটিক্যাল বিলিফ, রিলিজিয়াস বিলিফ, কাল্ট বলি আমরা, সেরকম বিলিফের কথাটাও চলে আসে। যেখানে নাম্বারটা বেশি, আমার মনে হয় দুটো দিকই দেখতে হবে। আচ্ছা ওমপ্রকাশ বাবু, আরো একটা বিষয়, এই ঘটনায় 3 জন মহিলা, মানে একজন নাবালিকা, তাদের মৃত্যু হয়েছে বাড়ির ভেতরে।
তিনজন পুরুষ একজন নাবালক যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, তাদের গাড়ি তীব্র গতিতে গিয়ে পিলারে ধাক্কা মারে, তারপর তারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। এখনো পর্যন্ত এই মোডাস অপারেন্ডিতে আপনার কি মনে হয় তাহলে সেক্ষেত্রে বাড়ির ভেতর এবং বাড়ির বাইরে এই দুটো ইন আউট ফ্যাক্টর কিভাবে কাজ করতে পারে, কি বলে আপনার অভিজ্ঞতা? দেখুন, এরকম ঘটনা খুব আমি বলবো বিরল। আচ্ছা, এটা অলমোস্ট কেস রিপোর্ট হবে। যেটা হয় একটা জায়গায়ই হয়, যা ঘটনা ঘটে এরকম যদি প্যাক্ট সুসাইড প্যাক্ট হয় জেনারেলি একটা ঘটনা ঘটে। কিছু লোক আবার হচ্ছে যারা ইন্টারনেটে টাইম করে এক টাইমে ঘটে, কিন্তু এখানে দুটো জায়গায় ঘটেছে, দুটো টাইমে ঘটেছে। সেটা যে খুব আমি বলবো না যে খুব একটা কমন, মানে খুব একটা দেখা যায়, কিন্তু এটা হতে পারে যে মহিলাদের বাড়িতে সুসাইড করলেন, বাকিরা হয়তো স্পিডে গিয়ে অন্যভাবে ভাবলেন। তো এই ধরনের ঘটনা খুবই বিরল। 5 মিনিট আগে আসা, হ্যাঁ 5 মিনিট আগে আসা একটা আপডেট নিয়ে আমি আপনার কাছে আসবো। একটা হচ্ছে বাড়ির ভিতর থেকে রক্তমাখা একটা কাপড় পাওয়া গিয়েছে, মানে সেই কাপড়ে রক্ত মোছা হয়েছে, 1। আর 2, এক্ষেত্রে স্লিপিং পিলের একটা ইস্যু আছে। স্লিপিং পিল খাওয়া হয়েছিল বা খাইয়ে দেওয়া হয়েছিল, পায়েসে মেশানো হয়েছিল। কোনো খাওয়ার বস্তুতে স্লিপিং পিল মেশানো হচ্ছে মানে তো সেটা ইন ডিসগাইজ, মানে লুকিয়ে, মানে সেটাকে রিভিল না করে কনসিল করে কাউকে খাইয়ে দেওয়ার চেষ্টা। এক্ষেত্রে কোন কোন থিওরি, কোন কোন বিষয় মানে আপনাদের ব্যাখ্যায় আসতে পারে, একটু বলবেন প্লিজ। হ্যাঁ দেখুন, যদি আমি এটা মার্ডার যদি না হয়, আমি যদি বলি তাহলে আমরা বলি এক্সটেন্ডেড সুসাইড। ওকে, এক্সটেন্ডেড সুসাইড সুসাইড প্যাক্টের মধ্যে একটা তফাৎ হচ্ছে। সুসাইড প্যাক্ট হচ্ছে সবাই রাজি হয়। এক্সটেন্ডেড সুসাইডের মধ্যে যে ডমিনেন্ট, সে ঠিক করে যে আমি সুসাইড করব, তার আগে আমি ফ্যামিলিকে মেরে দেবো। আচ্ছা, তো সেটা হচ্ছে সুসাইড, এক্সটেন্ডেড সুসাইড বলি আমরা, মানে সুসাইডটা একজনের বেশি হলো। তো এটা প্যাক্ট। আর অনেক সময় হচ্ছে যে সুসাইডের ব্যাপারটাকে ইজি করতে গেলেও ওষুধ খাওয়ার ব্যাপার হতে পারে। তো দুটো জিনিসই থাকতে পারে। এবার যতটুকু ইনফরমেশন আছে তার নিয়ে কমেন্ট করা খুব কঠিন। বেশ, ধন্যবাদ ওমপ্রকাশ বাবু। আমি কথা বলছিলাম মনোরোগ বিশেষজ্ঞ ওমপ্রকাশ সিং এর সঙ্গে, এবং এখনো পর্যন্ত যা যা ক্লু পাওয়া গিয়েছে, যা যা ইনফরমেশনস পাওয়া গিয়েছে, সম্ভাবনাময় দিক কোন কোনগুলো, কোন কোন ক্ষেত্রে উজ্জ্বল, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় যা লেটেস্ট আপডেট আপনাদের আরও একবার জানাবো। ওই বাড়িতে, ওই ঘরের মধ্যে রক্তমাখা একটি কাপড় পাওয়া গিয়েছে, সেই কাপড়ে রক্ত মোছা হয়েছে, এইটা ভাবাচ্ছে তদন্তকারীদের। তাহলে সেক্ষেত্রে কি খুনের চেষ্টা, সেই থিওরিটা এখানে প্রকট হচ্ছে, 1। 2, এই ঘটনায় স্লিপিং পিল একটা ইস্যু আছে, এবং সেই স্লিপিং পিল, ঘুমের ওষুধ খাওয়ানো মেশানো হয়েছিল পায়েসে, সেই পায়েস কাউকে খাওয়ানোর উদ্দেশ্যে। শুধু তাই নয়, 4 জন প্রাপ্তবয়স্ক সদস্য এই পরিবারের এবং 2 জন অপ্রাপ্তবয়স্ক নাবালক নাবালিকা, তাদের কিভাবে গোটা বিষয়টাতে ইনক্লুড করা হয় বা তারা কিভাবে দুটোতে ইনক্লুডেড হয়ে যান, সেই বিষয়টাই কিন্তু এক্ষেত্রে অনেকটা উল্লেখযোগ্য। আপনাদের আরও একবার ইন এ নাটশেল সংক্ষিপ্ত সার আমি বলি, ট্যাংরায় একই বাড়িতে 2 বধূ এবং 1 কিশোরের মৃত্যু, এবং সেই মৃত্যু ঘিরে পরতে পরতে রহস্য। পুলিশ সূত্র এখন অবধি দাবি করছে যে প্রথমে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় কিশোরীকে, তারপর শ্বাসরোধ করে খুন করা হয় ওই কিশোরীকে, এমনটা পুলিশ সূত্র দাবি করছে। পুলিশের তরফ থেকে এটা জানানো হয়েছে যে ট্যাংরার বাড়ির দোতলায় 3টি আলাদা আলাদা ঘরে 2 জন মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা, যারা ওই বাড়ির পুত্রবধূ বলে জানা যাচ্ছে, এবং এক কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। আর কাকভোরে অভিষিক্তা মোড়ের কাছে কালিকাপুর এলাকা, যেটাকে এলাকা কালিকাপুর, সেখানে গাড়ি নিয়ে দুর্ঘটনার কবলে 2 ভাই, প্রসূন দে, প্রণয় দে এবং 1 নাবালক, ওই গাড়ির মধ্যে যারা ছিল, যে গাড়ির ছবি আপনারা দেখেছেন, দুমড়ে মুচড়ে গিয়েছে, পিলারি গিয়ে ধাক্কা মারে। মৃতদের মধ্যে ছোট ভাই প্রসূনদের স্ত্রী রয়েছেন, যার নাম রমি, তার গলা এবং হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার দাদা প্রণয়দের স্ত্রী, যার নাম সুদেষ্ণা দে, তার হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কিশোরীর মুখ থেকে গ্যাজলা বেরিয়ে আসছে, ফলে গ্যাজলা বেরিয়ে আসা কখন হতে পারে সেই বিষয়টা তদন্তকারীদের ভাবাচ্ছে। জোরালো হচ্ছে খুন করে আত্মহত্যার তথ্য। ফলে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া এবং সেই ঘুমের ওষুধ কিশোরীকে খাওয়ানো, তাকে প্রথমে খুনের চেষ্টা। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, মনোবিদরাও বলছেন যে প্যাক্ট সুইসাইড বলে একটা ব্যাপার থাকে, যে সবাই মিলে আত্মহত্যার প্ল্যান। কিন্তু সেক্ষেত্রে নাবালক নাবালিকারা থাকলে, শিশুরা থাকলে, তাদেরকে বিষয়টাতে ইনক্লুড করা হয় কিভাবে? হয় তাদের মগজ ধুলাই করা হয়, নতুবা তাদেরকে আগে হত্যা করে একেবারে পরিকল্পিতভাবে তাদেরকে খুন করে তারপর তারা আত্মহননের পথ বেছে নেন। এক্ষেত্রে কোনটা সেটা সময় বলবে। তবে এখনো পর্যন্ত আপনাদের যে ট্রি দেখাচ্ছি, ফ্যামিলি ট্রি, এই পরিবারের আরও একবার আমি পিসিআরকে বলবো ফ্যামিলি ট্রিটা একবার প্লে করতে। আমি একবার বলি, বড় ভাই প্রণয় দে,
যিনি চিকিৎসাধীন, তার স্ত্রী সুদেষ্ণা দে যার মৃত্যু হয়েছে, আর তার ছেলে মানে প্রণয়ের ছেলে, প্রণয় সুদেষ্ণার ছেলে, যে ওই গাড়িতে ছিল, যে এখন চিকিৎসাধীন। আর ছোট ভাইয়ের নাম প্রসূন দে, যে এই মুহূর্তে চিকিৎসাধীন, গাড়িতে ছিলেন তিনি। রমি দে, যার মৃত্যু হয়েছে এবং আঘাতপ্রাপ্ত, এবং প্রসূন রমির মেয়ে যে নাবালিকা, তাকে পায়েস খাওয়ানো হয়েছিল, যে পায়েসে স্লিপিং পিল মেশানো ছিল। ফলে আরও একবার, আচ্ছা, জয়েন্ট সিপি ক্রাইম কি বলেছেন একবার আপনাদের শোনাই, তারপর ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজটা আরও একবার দেখাবো। কি তীব্র গতিতে গাড়ি বেরিয়ে যায় ন্যারো লেন দিয়ে, বোঝা যাবে তাহলে সেক্ষেত্রে কোনো তড়িঘড়ি কী ব্যবস্থা, বা কেন তারা এত তাড়াতাড়ি বেরিয়ে যায়, অনেকগুলো প্রশ্ন এক্ষেত্রে উঠছে। একবার জয়েন্ট সিপি ক্রাইম কি বলছে আপনাদের শোনাই। ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাজ পার স্টেটমেন্ট, কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পায়েসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছেন। তারপরে হয়তো কাট ইঞ্জুরি আছে হাতে, তো 3 জন হয়তো ওটাতে মারা গেছেন, যেটা ওনারা বলেছেন। তারপরে ওনারা গিয়ে অ্যাজ সুসাইড অ্যাটেম্প্ট হি পিলারে গিয়ে গাড়িতে ধাক্কা মেরেছেন। আরও একবার দেখুন সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, রাত 12টা বেজে 52 মিনিট, 52 থেকে 55-এর মধ্যে গাড়িটা বেরোয়। আপনারা দেখুন গাড়িটা বেরোচ্ছে, গাড়িটা গিয়ে দাঁড়াচ্ছে, তারপর গ্যারেজ বন্ধ করা হবে। গ্যারেজ বন্ধ করে প্রণয় এবং প্রসূনের ছেলে সে ওই গাড়িতে করে বেরোবেন। তারা বেরোচ্ছেন কটায়? 12টা বেজে 52-53, আমি ধরে নিলাম 55-র মধ্যে তারা তাদের বাড়ি থেকে বেরোচ্ছেন। তাদের বাড়ি থেকে অভিষিক্তা মোড়, যে পিলারে গিয়ে গাড়িটি ধাক্কা মারে, তার দূরত্ব আপনারা নিজেরাও দেখে নিতে পারেন গুগল ম্যাপ করে। সেই দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার। আমি ধরে নিচ্ছি 6.5 কিলোমিটার। 6.5 কিলোমিটার যেতে অত রাতে সময় লাগে। বেসিক স্পিডে গাড়ি চালালে 17 থেকে 20 মিনিট, খুব বেশি হলে 20 মিনিট। সেখানে তাদের লেগেছিল 2.5 ঘন্টা। ফলে তার মাঝখানে নিশ্চয়ই তারা কোথাও গাড়ি দাঁড়িয়েছিল, কোথাও তারা গিয়েছিলেন বা কোনো কাজ করেছিলেন। কোথায় গিয়েছিলেন এখনো জানা যায়নি। বেশ, আরও একটা বিষয় ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম, আপনারা জানি না দেখতে পেলেন কিনা, এই ভদ্রলোক প্রসূনের হাতে একটা কিছু দেখতে পাওয়া গেল। আই এম নট শিওর, আমরা জানি না হাতে কি। আপনারা অনেকেই লক্ষ্য করলেন, এই প্রশ্নগুলো হয়তো আসবে। আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখাচ্ছি। শুনশান রাস্তা, রাত তখন 12টা বেজে 52-55 মিনিট। এই শহর কলকাতায় রাত 12টা বেজে 52-55 অতটাও শুনশান নয় যেখানে রাস্তায় কেউ থাকেন না। আমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের পেশার কারণে অনেক রাতে আমাদের বাড়ি ফিরতে আমরা জানি, এবং যেই এলাকার ঘটনা সেই এলাকা রাতে অত শুনশান থাকে না। এখন প্রশ্ন হচ্ছে ওই গাড়ির গতিবিধি, ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেখতে হবে। সেই ফুটেজ থেকে জানা যাবে যে এই মাঝের সময়টা গাড়ি কোথায় ছিল। ট্যাংরার একই বাড়ি থেকে 3 জনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। গাড়ি নিয়ে আত্মহত্যার চেষ্টা আরও 3 জনের, এখনো পর্যন্ত এই আপডেট মনে করা হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় সেই 3 জন হাসপাতালে ভর্তি। দুর্ঘটনা ঠিক পরের মুহূর্তে ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে এই গাড়িটা, যে গাড়িটা ধাক্কা মেরেছিল অভিষিক্তার মোড়ে, সেখানে গাড়ির সামনের দুটো এয়ারব্যাগ খুলে যায়। ফলে যারা ছিলেন, আমাদের জানা নেই কে গাড়ি চালাচ্ছিলেন, প্রসূন না প্রণয়, তারা দুজনে এয়ারব্যাগ খুলে যাওয়ায় তারা আহত হয়েছেন স্বাভাবিকভাবে। আমার সহকর্মী সুপ্রিয় সেই সময় একটা প্রতিবেদন আমাদের পাঠিয়েছিলেন, একবার আপনাদের শোনাই, তাহলে বুঝতে পারবেন যে সেই সময়কার কি কি অভিঘাত এখানে কাজ করতে পারে। প্লিজ পিসিআরকে বলবো সুপ্রিয়র ওয়ার্কশপটা একটু চালাতে। ভোর 4টে নাগাদ রুবির দিক থেকে অভিষিক্তাগামী একটি বিলাসবহুল গাড়ি মেট্রোর এই যে পিলার রয়েছে রাস্তার মাঝখানে, ঠিক এখানে এসেই ওই বিলাসবহুল গাড়িটি সজোরে ধাক্কা মারে এবং তারপরেই গাড়ির ভেতরে থাকা দুটি এয়ারব্যাগ ফেটে বেরিয়ে আসে এবং গাড়ির ভেতরে থাকা ট্যাংরার বাসিন্দা, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রণয় দে, প্রসূন দে এবং তাদেরই পরিবারের সদস্য এক নাবালক, তারা গুরুতর আহত হয়েছেন। এবং আমরা জায়গাটি একটু দেখানোর চেষ্টা করি। একেবারে রুবি এবং অভিষিক্তার মাঝে এই যে মেট্রোর পিলার রয়েছে, এই পিলারে এসেই কিন্তু সজোরে ওই বিলাসবহুল গাড়িটি ধাক্কা মারে এবং গাড়ির কাছ থেকে শুরু করে আরও বিভিন্ন ভাঙা টুকরো এবং যে মোবিল চেম্বার রয়েছে সেই মোবিল চেম্বারটি ফেটে যায়। চারিদিকে মোবিল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশের তরফ থেকে গার্ডরেল দিয়ে জায়গাটি ঘিরে রাখা হয়েছে এবং কর্তব্যরত যারা ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা রয়েছেন তারা পৌঁছে গাড়ির ভেতর থেকে আহত অবস্থাতে 3 জনকে উদ্ধার করে এবং তাদেরকে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি।
কিন্তু তার থেকেও যেটা চাঞ্চল্যকর তথ্য, পরবর্তীতে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু যে তথ্য সামনে আসে, যে গাড়িটি বিলাসবহুল গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করেছিল বা দুর্ঘটনার কবলে পড়ে এবং যারা আহত হয়েছিলেন সেই দুর্ঘটনাতে, তাদেরই পরিবারের 3 সদস্য, 2 মহিলা এবং 1 নাবালিকা ট্যাংরা শিল লেন থেকে ঘরের ভেতর থেকে তাদের রক্তাক্ত অবস্থাতে দেহ উদ্ধার হয়। এবং স্বাভাবিকভাবেই কিন্তু যে প্রশ্ন উঠতে শুরু করেছে, একদিকে 3 জনের দেহ উদ্ধার হলো এবং সেই একই পরিবারের 3 সদস্য তারা এই যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে দুর্ঘটনার কবলে পড়লেন, তাহলে তারাও কি কোনোভাবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, নাকি বাড়িতে এ ধরনের খবর পেয়ে তারা ছুটে যাচ্ছিলেন, সেই বিষয়গুলো যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। গোটা বিষয়টাই এখনও তদন্ত সাপেক্ষ। তবে যে 3 জনের ট্যাংরা শিল লেনের বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে, 2 মহিলা এবং 1 নাবালিকা, সেই একই পরিবারের 2 পুরুষ সদস্য এবং 1 নাবালক, তারা ঠিক ভোর 4টে নাগাদ মেট্রোর এই পিলারেই বিলাসবহুল গাড়ি নিয়ে ধাক্কা মারে গুরুতর আহত হয়। তারা এখনও কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনার তদন্ত চলছে। আর এই যে ঘটনাস্থল, দুর্ঘটনাস্থল, তার আশপাশের যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেগুলোও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটলো। এটা কি ইচ্ছাকৃত দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে, সেটাও কিন্তু যাচাই করার কাজ চলছে। ক্যামেরায় কুণালের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এই মুহূর্তে বিধানসভার সামনে বিক্ষোভে এবিভিপি। কি কারণে বিক্ষোভ? মুখ্যমন্ত্রীর কুম্ভ মন্তব্যের প্রতিবাদে তাদের বিক্ষোভ চলছে। দেখুন, অনেকটা ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে সেখানে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাদের। মুখ্যমন্ত্রীকে মুসলিম দোষণ বন্ধ করতে হবে। এবিভিপি অখিল পরিষদের তরফ থেকে আচমকাই বিধানসভার গেটে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এবিভিপির যে কর্মীরা রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই আটক করা হয়েছে পুলিশের তরফে। এবং দেখা যাচ্ছে এবিভিপির যে মহিলা কর্মী তাদেরকে নিয়েও কিন্তু পুলিশ আটক করবে এবং তাদের বক্তব্য সরস্বতী পুজোয় যেভাবে বাধা দান করা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য না এবং তার গোটাটার ক্ষেত্রে দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং সেই কারণেই তাদের এই প্রতিবাদ তারা তেমনটাই জানিয়েছেন এবং বেশ কয়েকজন এবিভিপির যে কর্মী সমর্থকরা বিধানসভার গেটে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যে মহিলা কর্মী তাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের মূল বক্তব্যের জায়গা মমতা ব্যানার্জি কারণ নয়, না আমাদের না ওদের। পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ছিলেন, আধিকারিকরা ছিলেন, তারা সরিয়ে দিচ্ছেন। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা।